নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলার আরও একটি গল্পে। আজ তোমাদের জন্য চার্লস ডিকেন্সের লেখা গল্প দ্য সিগন্যাল ম্যান। তো বেশি কিছু না বলে চলো গল্পে যাওয়া যাক। ও দাদা, শুনছেন? আরে এদিকে। চিৎকারটা আমি জোর গলাতেই করেছিলাম। তা সত্ত্বেও লোকটা কিন্তু আগের মতোই লাইনের উপর তাকিয়ে থাকলো, যেন আমার গলাটা সেদিক থেকেই আসছে। অথচ দিক ভুল হওয়ার কথা নয়। আমাদের মাঝের দূরত্ব মিটার 10-এর বেশি নয়। অবশ্য রেল লাইনের দুপাশের জমি যেখানে খাদের মতো উঠে গেছে সেখানে দাঁড়িয়ে আছি আমি। ফলে তার মাথার বেশ খানিকটা উপর থেকে হাঁক দিয়েছি। এখনো কিন্তু সে একইভাবে লাইনের দিকে তাকিয়ে আছে। শেষ বেলার সূর্যের আলো তার চোখে পড়েছে বলে ডান হাতটা ভাঁজ করে চোখের উপর ধরেছে। আরে ও দাদা, এদিকে এদিকে। এইবার যেন দিকটা বুঝতে পারল সে। উপরে তাকিয়ে দেখতে পেল আমাকে। তাতে মুখের হাবভাব অবশ্য কোনো পরিবর্তন এলো না। আমি আগের মতোই গলা তুলে জিজ্ঞেস করলাম, বলছি এখান থেকে নিচে যাওয়ার কোথাও রাস্তা আছে? দুটো কথা বলবো আপনার সাথে। সে আমার কথার উত্তর দিল না। তার কারণটা আমি অবশ্য বুঝেছি। রেলের লাইন থেকে তাড়াহুড়ো করে সরে দাঁড়ালো সে। লাইনটা কাঁপছে। অনেকটা দূর থেকে গনগনে একটা শব্দ ভেসে এসে জানিয়ে দিচ্ছে ট্রেন আসছে। কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই আমাদের মাঝে রেল লাইনটার উপর দিয়ে ক্ষুধার্ত দানবের মতো চলে গেল মস্ত ট্রেনটা। লোকটা এতক্ষণে একটা সবুজ রঙের পতাকা হাতে তুলে ধরেছে। যতক্ষণ না ট্রেনটা আমাদের ছাড়িয়ে চলে যায় ততক্ষণ সেটাকে নাড়াতে লাগলো সে। তারপর আমার দিকে হাতের ইশারায় খাড়াইয়ের গা বেয়ে একটা পথ দেখিয়ে দিল। দেখলাম সত্যি সাপের মতো এক ফালি আঁকা বাঁকা রাস্তা সেখানে আছে বটে। আমি বিনা বাক্য ব্যয়ে সেটা ধরে নেমে আসতে লাগলাম নিচের দিকে। ইংল্যান্ডের হ্যাম্পশায়ার শহরের বাইরের দিকে রেল চলাচলের পথে এরকম বেশ কিছু দীর্ঘ টানেল আছে। ট্রেনের ভিতরের যাত্রীদের কাছে সেটা সেকেন্ড খানেকের বেশি না হলেও আসলে কিন্তু বেশ লম্বা। তো এই টানেল থেকে ট্রেন বেরিয়ে এলে তাকে সবুজ অথবা লাল সংকেত দেখানোর জন্য থাকে একজন সিগন্যালম্যান। আমার কাজ হলো এটার কাজকর্ম ঠিকঠাক চলছে কি না সেটাই ঘুরে ফিরে দেখা। গোটা হ্যাম্পশায়ারের কাজ শেষ করে প্রায় ফেরারই তোড়জোড় করছিলাম। এমন সময় খেয়াল হলো শহরের শেষ প্রান্তে আরেকটা টানেল বাকি রয়ে গেছে। এই টানেলটা নতুন, সদ্য পাহাড় কেটে বানানো। গাড়ি কম যায় বলে সেদিকটায় লোকজনও প্রায় থাকে না বললেই চলে। টানেল যেখানে শেষ হয়েছে সেখানেই সিগন্যালম্যানের ছোট্ট হাট। তার খোঁজেই আপাতত আমার এখানে আসা। লোকটা কিন্তু এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। তার বাঁ হাতটা থুতনির নিচে রাখা, আর সেই হাতের কুনোইটা রাখা আছে ডান হাতের তালুতে। দেখে মনে হয় মন দিয়ে যেন কিছু ভাবছে। আমি সেদিকে আর না তাকিয়ে নিচে নেমে এলাম। রেল লাইনের দুপাশ দিয়ে পাথুরে মাটি সোজা উপরে উঠে গেছে। যেদিকের খাড়াইতে এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকেই কাঠের এক ফালি ঘর, সিগন্যালম্যানের ঘর। টানেল শেষ হওয়ার ঠিক মুখে লাল রঙের একটা আলো জ্বলছে। আমি নিচে নেমে আসতে লোকটা আমার দিকে তাকিয়ে একবার শুকনো হাসি হাসল। মনে হলো যেন আমি আজ এই সময় খাড়াইয়ের উপর ঠিক ওই জায়গাতেই এসে উপস্থিত হব সেটা সে আগে থেকেই জানত। একবার আর চোখে তার কুঠিরের দিকে তাকিয়ে নিলাম। কাঠের বেশিরভাগ জায়গাতেই ফুটো ফাটা হয়ে শ্যাওলা জমে আছে। তার ফাঁক দিয়েই মনে হয় ভিতরে সাদা রঙের আলো জ্বলছে।
চারপাশে পুরনো স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। শরীরটা কেমন যেন শিরশির করতে লাগলো। চেনা জানা পৃথিবী থেকে বেশ খানিকটা বাইরে এসে পড়েছি। আমি তার কাছে এসে পড়তে আমার থেকে 2 পা সরে দাঁড়ালো সে। চোখ দুটো কিন্তু স্থির হয়ে আছে। টানেলের মুখের লাল আলোটার দিকে তাকালো একবার। কেমন যেন অজানা ভয়ের রেখা দেখা দিল তার মুখে। আমি সেটা লক্ষ্য করে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? মনে হয় ভয় পেয়েছেন আমাকে দেখে। লোকটা ইতস্তত মাথা নাড়তে নাড়তে বলল, কি জানি, ভাবছিলাম আগে আপনাকে দেখেছি কি না। দেখেছেন? অবাক হলাম আমি। কোথায়? ওই যে ওখানে। আঙুল দিয়ে রেল লাইনের উপর টানেলের মুখটা দেখিয়ে দিল সে। আমি হাসলাম। ধুর, কি যে বলেন, আমি আগে আসিনি এখানে। সে আরো গম্ভীর গলায় বলল, আমার কিন্তু মনে হচ্ছে দেখেছি। আমি আর কিছু বললাম না। এমন নির্জন জায়গায় একা একা থাকে লোকটা, ফলে এরকম ছোটখাটো মাথার গন্ডগোল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মানুষের সাথে কথা বলার সুযোগই বা পায় কোথায়? অবশ্য কাজকর্ম তার তেমন বেশি কিছু নেই। ট্রেনের টাইম টেবিল দেখে হাতল ঘোরানো, লাল আলোকে সবুজ করা, আর নিজের খাওয়া দাওয়ার জন্য মাঝের মধ্যে শহর থেকে বাজার করে আনা। সত্যি কথা বলতে কি, লোকটার ছোট্ট কুঠিরটা দেখে তার জন্য খানিকটা লোভই হলো আমার। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে এমন একটা জনমানবহীন প্রান্তরে একদম একা জীবনযাপন। একরকম গায়ে পড়েই তার সাথে ভাব জমালাম আমি। খানিক কথাবার্তা এগোনোর পরে বুঝলাম, কিছুক্ষণের জন্য হলেও একটা কথা বলার মতো মানুষ পেয়ে খুশি হয়েছে সে আমন্ত্রণ জানাতে দুজনে গিয়ে ঢুকলাম তার কুটিরের ভেতর। ঘরের ভিতরটা কিন্তু বেশ সাজানো গোছানো। একপাশে আগুন জ্বলছে, তার থেকে একটু দূরেই একটা মাঝারি কাঠের টেবিল, তার উপরে একটা খাতায় কিছু দরকারি ফোন নাম্বার আর কিছু হাবিজাবি লিস্ট। একখানা ল্যান্ডফোনও আছে দেখলাম। টেবিলের পাশে রাখা চেয়ারে বসে পড়লাম দুজনেই। লোকটা সদালাপি আমাকে সামনে বসিয়ে রেখে একটার পর একটা গল্প বলতে লাগলো সে। সবই এই টানেলের মুখে সিগন্যালম্যান হিসেবে তার বাস্তব অভিজ্ঞতার মামুলি বর্ণনা। আমারও শুনতে খুব একটা খারাপ লাগছিল না, ভালো লাগছিল এই ভেবে যে আর কিছু না হোক, তার এতদিনের জমে থাকা গল্পগুলোর একান্ত শ্রোতা হতে পেরেছি। কথাবার্তা শেষ হলে আমি চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললাম, সব মিলিয়ে আপনার তার মানে এখানে মন্দ কাটছে না। লোকটা উঠে পড়েছিল, আমার দিকে এক পা এগিয়ে এসে বলল, সপ্তাহখানেক আগে অবধি তাই ছিল, কিন্তু ইদানিং একটা সমস্যা হচ্ছে স্যার। সমস্যা বলতে কি রকম সমস্যা? সেটা যে কি করে আপনাকে বোঝাবো তা ভেবে পাচ্ছি না। আপনি যদি আর একদিন আমার এখানে আসেন। শেষ কথাটা বলতে গিয়েও থেমে গেল সে। এই প্রথম মনে হলো সে আমার কাছ থেকে কিছু চাইতে সংকোচ বোধ করছে। নিশ্চয়ই নিশ্চয়ই, কবে আসবো বলুন? আমি তো সারাদিন এখানেই আছি, তবে রাতের দিকে হলে ট্রেনের ঝামেলা থাকবে না। বেশ, তাহলে কাল রাত 11টায় আসবো। সে খুশি হয়ে আমার সাথে বাইরে বেরিয়ে এলো। এতক্ষণে বাইরেটা অন্ধকার হয়ে এসেছে। আমি আপনাকে এগিয়ে দিচ্ছি স্যার, হ্যারিকেন আছে আমার কাছে। শুধু একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো, কি অনুরোধ? তাকে আশ্বস্ত করলাম আমি। আমাকে ওইভাবে উপর থেকে ডাকবেন না। অদ্ভুত ঠান্ডা গলায় কথাটা বলল লোকটা। কিরকম যেন কৌতূহল হলো আমার। জিজ্ঞাসা করলাম, কেন, অসুবিধে কি আছে ডাকলে? না, অসুবিধা কিছু নেই, তবে ওই কথাগুলো আমি আগেও শুনেছি। হ্যাঁ, কিন্তু কি হয়েছে তাতে? এবার বেশ অবাক লাগতে শুরু হয়েছে আমার। মানে ধরুন, আপনার মনে হয়নি যে কোনো অলৌকিক উপায়ে ঠিক ওই শব্দগুলোই বললেন আপনি? অলৌকিক উপায়ে?
আমার ঠোঁটের কোণে হাসি রেখা খেলে গেল। লোকটার মাথায় খানিক ছিট হয়েছে বটে। কই না তো। সে আর কথা বাড়ালো না। আমিও রেল লাইনের পাশ দিয়ে ফেরার পথ ধরলাম। যেতে যেতে মনে হলো যেন অনেক দূর থেকে ট্রেন আসছে। ঠিক বাঘ আসার আগে যেমন বনের পশুরা চঞ্চল হয়ে ওঠে, তেমনি চারপাশের মৃদু হাওয়াও যেন দুলে উঠতে লাগলো বারবার। লাইন থেকে বেশ খানিকটা দূরে একটা হোটেল ভাড়া করে আছি আমি। সেখানেই ফিরবো আপাতত। পরদিন রাত ঠিক 11টায় সিগন্যালম্যানের কুঠিরের সামনে উপস্থিত হলাম আমি। সে বাইরেই আলো হাতে অপেক্ষা করছিল। আমি নিঃশব্দে নিচে নেমে এসে একগাল হেসে বললাম, আজ কিন্তু ডাকিনি। তারপর কাছে এসে জিজ্ঞেস করলাম, এবার কথা বলা যায়? নিশ্চয়ই স্যার, আসুন, ভিতরে আসুন। ঘরটা কালকের থেকে খুব একটা পাল্টায়নি। আগের মতো লাল আলো জ্বলছে, চেয়ারগুলোও কালকের মতোই রাখা আছে। তার উপরে আবার বসে পড়লাম দুজনে। সে আমার দিকে খানিকটা ঝুঁকে পড়ে নিচু গলায় বলল, আপনাকে আজ যা বলবো তা আগে কাউকে বলিনি। সত্যি বলতে বলার মতো লোকও বা পেলাম কোথায়। বলে সে দুদণ্ড থেমে আবার বলল, কাল বিকেলে আমি আপনাকে অন্য কেউ ভেবে ভুল করেছিলাম। অন্য কেউ ভেবেছিলেন? কে? তা জানি না, তার মুখ দেখিনি আমি। তার বাঁ হাতের কনুইটা চোখের উপর রাখা থাকে আর ডান হাতটা সজোরে নাড়াতে থাকে আমার দিকে। কথাগুলো বলতে বলতে সেও একইভাবে চোখ ঢেকে হাত নাড়াতে লাগলো। তার হাবভাব দেখে কেমন যেন ভয় লাগলো আমার। মাথা নামিয়ে নিলাম। এই ঘরের ভিতরে আলো কম, বাইরেও ঘুটঘুটে অন্ধকার। নিস্তব্ধতার মাঝে আমাদের নিঃশ্বাস যেন ক্ষীণ প্রতিধ্বনির জন্ম নিচ্ছে। আগের মতোই মৃদু স্বরে সে বলতে লাগলো, সেদিন ছিল পূর্ণিমা। এখানেই বসেছিলাম আমি। হঠাৎ মনে হলো দূর থেকে কেউ যেন চিৎকার করছে, ও দাদা শুনছেন? এদিকে এদিকে। আমি বাইরে বেরিয়ে মুখ তুলে দেখি টানেলের লাল আলোটার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। খুব আবঝা, তাও বোঝা যায় ফুট 6 লম্বা একটা মানুষ। মুখ চোখ অস্পষ্ট। যেখানে এখনই দেখালাম সেভাবে হাত নাড়াচ্ছে, ক্রমাগত চিৎকার করে চলেছে। আমি আলোটা বাগিয়ে ধরে ছুটে গেলাম সেদিকে। কাছেও এসে পড়েছিলাম। এমন সময় দেখলাম সে নেই। নেই মানে? টানেলের ভেতরে ঢুকে গেল? না, তা হতে পারে না। আমি প্রায় 100 মিটার দৌড়েছিলাম টানেলের ভিতর দিয়ে, সেখানে কেউ ছিল না। তন্ন তন্ন করে খুঁজেও কাউকে দেখতে পাইনি। শেষে ঘরে ফিরে এসে হেড অফিসে ফোন করেছিলাম কোনো গন্ডগোল হয়েছে কিনা জানতে। তারা বলল কিছুই হয়নি। ব্যাপারটা তেমন গুরুত্ব দিলাম না। বললাম, রাতের দিকে এখানটা যা অন্ধকার দেখছি তাতে চোখের ভুল দেখাটা মোটেও আশ্চর্যের কিছু না। আর চারপাশের গাছপালার জঙ্গলে রাতের হাওয়া ধাক্কা খেয়ে অমন মানুষের চিৎকারের মতো শোনাতেই পারে। ধীরে ধীরে মাথা নাড়ল লোকটা। তার গল্প এখনো শেষ হয়নি। এই ঘটনার 6 ঘন্টার মধ্যে লাইনের উপরে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। ট্রেনে কাটা পড়া একটা লাশ উদ্ধার হয় ঠিক ওই সিগন্যালের মুখ থেকেই। এই প্রথম বরফের মতো ঠান্ডা একটা চূড়া স্রোত খেলে গেল আমার মেরুদণ্ড দিয়ে। অথচ ব্যাপারটা বিশ্বাস করতেই চাইছে না মন। দুর্ঘটনাকেও কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় বটে, কিন্তু একসাথে একই জায়গায় একই মানুষের চোখে এতগুলো কোইন্সিডেন্ট পরপর ঘটবে সেটা মেনে নেওয়া মুশকিল। কথাগুলো বলার পর সে কিছুক্ষণ চুপ করে রইল। ঘড়ির দিকে তাকালাম আমি। রাত প্রায় 12টা বাজতে চলেছে। এটা প্রায় বছরখানেক আগের কথা। তারপর 6 মাস কেটে গেছে। ঘটনাটার কথাও প্রায় ভুলেই গেছি আমি। একদিন তখনও ভোরের আলো প্রায় ফোটেনি। আমি এই দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওই লাল আলোটার দিকে তাকিয়ে তাকে আবার দেখতে পেলাম। এবার আমার দিকে চোখ তুলে তাকালো সে, দৃষ্টি স্থির।
আগের মতো চিৎকার করেছিল? না, কোনো শব্দ করেনি, চুপ করে আলোর উল্টো দিকে ঝুঁকে দাঁড়িয়েছিল। হাত নাড়ায়নি? না, শুধু হাত দুটো মুখের সামনে জড়ো করে মুখ ঢেকেছিল এইভাবে। প্রবল দুঃখ, যন্ত্রণা বা হতাশায় আমরা যেভাবে মুখ ঢেকে ফেলি, অনেকটা সেইভাবে মুখ ঢাকলো লোকটা। তুমি তার দিকে এগিয়ে যাওনি? আমি ঘরে ফিরে এসে বসে পড়েছিলাম। প্রথমে মনে হয়েছিল আবার চোখে ভুল দেখেছি। উঠে গিয়ে আবার যখন সেদিকে তাকালাম, আর দেখতে পেলাম না তাকে। কিরকম যেন একটা সন্দেহ দানা বাঁধছিল আমার মনে। জিজ্ঞাসা করলাম, এ ঘটনার পরে আর কিছু ঘটেনি? সেদিনই বিকেলে একটা ট্রেন টানেল থেকে বের হয়ে আসছিল। আমিও আনমনা হয়ে পতাকা দোলাচ্ছিলাম। হঠাৎ খেয়াল হলো এক পাশের জানলা দিয়ে কার যেন একটা মাথা বেরিয়ে আছে, সাথে একটা হাতও। আতঙ্কে শিউরে উঠলাম আমি। একজন মহিলা, মনে হলো বেঁচে নেই। আমি দৌড়ে গিয়ে ট্রেন থামানোর সিগন্যাল করলাম। ড্রাইভার ব্রেক কষল। ট্রেনটাও ততক্ষণে বেশ কিছু দূরে এগিয়ে গেছে। আমি দৌড় দিলাম সেদিকে। কিছুক্ষণ পরে তল্লাশি করে দেখা গেল ট্রেনেরই একটা কম্পার্টমেন্টে এক মহিলা খুন হয়েছেন। লোকজন মৃতদেহটাকে ধরাধরি করে নিয়ে এলো এখানে। আমার ঘরের এই মেঝেতেই পড়েছিল সেটা। আর চোখে আমি একবার মাটির দিকে তাকালাম। সেখানটা এখন ফাঁকা। ঠিক যেমনটা ঘটেছিল তাই বললাম আপনাকে। এবার আর কি বলবো বুঝতে পারলাম না। গলাটাও শুকিয়ে এসেছে মনে হচ্ছে। এতক্ষণ ধরে গল্প শুনতে শুনতে সেদিকে খেয়ালই পড়েনি। তারপর থেকেই সারাক্ষণ কেমন যেন ভয় করে আমার। মনে হয় খারাপ কিছু হবে। সপ্তাহ খানেক হলো তাকে রোজই দেখতে পাই আমি। রোজ দেখতে পান? আমার এতক্ষণের শিরশিরানি ভয়টা এক লাফে হৃৎপিণ্ডের কাছে উঠে এলো। ওই আলোটার কাছেই? হ্যাঁ, ওই লাল আলোটার কাছে। দেখে কি করছে বলে মনে হয়? ওই যে আপনি যা বলেছিলেন, বলে, ও দাদা এদিকে সরে যান, এদিকে সরে যান, সরে যান ওখান থেকে, এইসব বলে ওইভাবে হাত নাড়াতে থাকে। আমার ঘরের অ্যালার্মটাও যেন বাজতে থাকে ঠিক সেই মুহূর্তে। হঠাৎ একটা কথা মাথায় আসতেই তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, তার মানে কাল আমি যখন তোমাকে ডেকেছিলাম তখনও তোমার অ্যালার্ম বাজছিল? হ্যাঁ। এবার আমার মুখে স্বস্তির হাসি খেলে গেল। বললাম, দেখো কাণ্ড, আমার স্পষ্ট মনে আছে কাল যে সময় আমি তোমাকে ডেকেছিলাম ঠিক সেই মুহূর্তে তোমার ঘরে টেলিফোনটা বাজছিল। সেটাকেই তার মানে অ্যালার্ম ভেবে ভুল করছো তুমি। সে কিন্তু আশ্বস্ত হলো না। মাথা নাড়াতে নাড়াতে বলল, তা কি করে হয়? টেলিফোনের রিংয়ের আওয়াজ আর অ্যালার্মের শব্দ আমি এত বছর ধরে শুনছি, দুটো গুলিয়ে ফেলবো। বুঝলাম আমার ব্যাখ্যায় সে শান্ত হবে না। জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো, যখন তাকিয়েছিলে তখন তাকে দেখতে পেয়েছিলে? হ্যাঁ, দেখেছিলাম। আমি এক মুহূর্ত উঠে দাঁড়ালাম। মনে এতক্ষণ ধরে জমা হতে থাকা কৌতূহলগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। দরজার দিকে এগিয়ে বললাম, চলো তো দেখি এখন দেখা যায় কিনা। প্রবল অনিচ্ছা সত্ত্বেও সে উঠে দরজার ঠিক বাইরে আমার পাশে এসে দাঁড়ালো। দূরে সিগন্যালের লাল আলোটা জ্বলছে। সেই আলোর আভা ছড়িয়ে রয়েছে টানেলের মুখটায়। সেখানে কাউকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ এখন? না। দরজা বন্ধ করে আবার ঘরের ভিতরকার চেয়ারে এসে বসলাম আমরা। সমস্ত ব্যাপারটা আমার কাছে এখনও পরিষ্কার নয়। ব্যাপারটা যদি অলৌকিকও হয় তাহলে ব্যাখ্যা নেই কোনো। ছায়ামূর্তিটা দেখার পরেই দুর্ঘটনার মানুষের মৃত্যু হয়েছে সেটা বোঝা যায়, কিন্তু তার উদ্দেশ্যটা কি? কে সে? আমাকে চিন্তান্বিত দেখে সে নিজেই বলল, লোকটা কে হতে পারে বলুন তো? আমি ক্ষণিকের জন্য তার চোখের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিয়ে বললাম, তার থেকেও বড় প্রশ্ন হলো মুখ দিয়ে ওই কটা শব্দ করে
ঠিক ওইভাবে হাত নেড়ে সে কিসের সংকেত দিতে চায়? কী বিপদ আসতে চলেছে? আগের দুবার তার পূর্বাভাস মিথ্যা হয়নি, এবারও হবে বলে তো মনে হয় না। সে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। এবার আমি কি করি বলুন তো? হেড অফিসে গিয়ে যদি এইসব কথা জানাই তবে তারা আমায় পাগল ভাববে, বলবে আমার মাথা খারাপ হয়ে গেছে, কি জানি হয়তো ইস্তফাও দিতে বলবে। আমি গরিব মানুষ স্যার, কাজ গেলে না খেয়ে মরবো। কথাগুলো শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। এ ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়ার সামর্থ্য লোকটার নেই। সে পাকে চক্রেই এর মধ্যে এসে পড়েছে। এর থেকে বোধহয় তার নিরিবিলি একঘেয়ে জীবনই বেশি পছন্দের ছিল। সে বলে চলল, মাঝে মাঝে মনে হয় সব কিছু যদি সে আমায় বলে দিত তাহলেই আর সমস্যা থাকতো না। যেমন ধরুন দুর্ঘটনাটা কোথায় ঘটবে, কিভাবে ঘটবে, অথবা কিভাবে এড়ানো যাবে সেসব কিছু নয়, শুধু চোখ ঢেকে হাত নাড়াতে থাকে, অর্থাৎ কিছু একটা ঘটবে। এখন আমি এসব জেনে কি করব বলুন তো? আমি তার কাঁধে একটা হাত রেখে বললাম, তোমার সমস্যাটা আমিও বুঝতে পারছি, কিন্তু মুশকিল কি জানো তো? তোমাকে এখান থেকে বদলি করতে গেলে আমাকে কিছু কারণ দেখাতে হবে, সেটাই যে কি দেব বুঝতে পারছি না। এইবার একটা বড়সড় হাসির রেখা ফুটে উঠল তার মুখে। বদলি করতে হবে না স্যার, এখানে আমি চোখ বুজে থাকলেই হয়। লোকটা ভূত হোক আর যাই হোক, আমার কোনো ক্ষতি তো করছে না। তুমি সত্যি বদলি হতে চাও না? সে আগের থেকেও আরো জোরে মাথা নাড়ালো। তারপর আমার দিকে আরো খানিকটা এগিয়ে এসে কিছুটা নিচু গলায় বলল, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা বলো তো? তার মুখে একটা রহস্যের হাসি খেলে গেল। খাড়াইয়ের এই দিকে পুরনো ট্রেনের একটা ভাঙা অংশ পড়ে আছে। কাল সকালের দিকে আসলে তার ভিতরে একটা অদ্ভুত জিনিস দেখাতে পারি আপনাকে। কি জিনিস বলো তো? এখন না, কাল দেখাবো। আমি মাথা নাড়লাম। কাল তো একটু কাজ আছে, পরশু আসতে পারি। বেশ, তাই আসুন। আজও আমাকে লাইন পর্যন্ত এগিয়ে দিল সে। বেরোনোর সময় আমার চোখ লাল আলোটার দিকে নিজে থেকেই চলে গেল। তারপরেই সিগন্যালম্যানের মুখের দিকে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। দুদিন ধরে কাজের ব্যস্ততায় লোকটার কথা ভুলেই গেছিলাম। আজও মনে ছিল না। সকালবেলা মেন রোড দিয়ে যেতে যেতে খানিকটা দূরে খাড়াইটা যেখানে লাইনের উপর নেমে গেছে সেই খাদটা চোখে পড়ল। কি মনে হতে এগিয়ে গেলাম সেদিকে। হাঁটতে হাঁটতে ট্যানেলটা চোখে পড়ল, সাথে সিগন্যালম্যানের সেই কুঠিরটা। আজ কিন্তু বহু লোকজনের সমাগম হয়েছে সেখানে, শুধু সিগন্যালম্যানকে দেখা গেল না। কৌতূহল হতে নিচে নেমে এলাম আমি। সামনেই হর্তাকর্তা গোছের একটা লোককে চোখে পড়ল, বুকে রেল কোম্পানির লোগো। জিজ্ঞেস করলাম, কি হয়েছে দাদা, এত ভিড় কেন এখানে? লোকটা বিরক্ত হয়ে মাথা দুলিয়ে বলল, আর বলবেন না, এই লাইনের সিগন্যালম্যান রেলে কাটা পড়েছে। একটা আকস্মিক যন্ত্রণার স্রোত আমার সারা শরীর অসাড় করে দিল। কোনো রকমে উচ্চারণ করলাম, কিভাবে কাটা পড়ল? তা কি আর জানি মশাই, লোকটা কালা আর অন্ধ দুটো একসাথে ছিল এমন তো জানতাম না। অথচ ট্রেন আসার সময় সে নাকি ঠায় লাইনে দাঁড়িয়েছিল। টানেল থেকে ট্রেন বেরিয়ে আসতে দেখেও শোনেনি? না, যে ঝোকরা ট্রেন চালাচ্ছিলেন তার সাথে আমি নিজে কথা বলেছি। লোকটাকে লাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার ব্রেক চাপে, সাথে চিৎকার করে বলতে থাকে, সরে যান, সরে যান, ওখান থেকে সরে যান, ও দাদা সরে যান। কিন্তু কিসের কি, সে লোকটা একইভাবে সেই দিকে তাকিয়েছিল। শেষে মৃত্যু অনিবার্য দেখে ড্রাইভার হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। লোকটাকে চাকার তলায় পিষে দিয়ে তবে ট্রেন থামে। আমার আর এসব শুনতে ভালো লাগছিল না। ধীর পায়ে লাইনের একদিকে সরে এলাম। কিছু অদ্ভুত চিন্তা মাথার ভিতর খেলা করছে। ব্রেক কষার ঠিক আগে যে কথাগুলো বলে ড্রাইভার চিৎকার করেছিল, তার সাথে সিগন্যালম্যানের দেখা সেই
ছায়ামূর্তির কোথাও একটা অদ্ভুত মিল আছে। তারও দুহাত মুখে ঢাকা ছিল, সেও হাত দুটো প্রবল বেঁকে নাড়ছিল সামনের দিকে। তবে কি 2 সপ্তাহ ধরে নিজের মৃত্যু সংকেতই ঘুরে ফিরে আসছিল তার চোখের সামনে? মনে পড়ল কাছেই একটা ভাঙা ট্রেনের পরিত্যক্ত বগিতে কি যেন দেখাবো বলেছিল সে। আমার আর সেটা দেখতে ইচ্ছা করলো না। আমার পায়ের পাশেই লাইনের ধার জুড়ে লাল রঙের দাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। এও কি তবে কিছু সংকেত? মুখ তুলে তাকালাম আমি। টানেলের ঠিক মুখেই একটা আলো জ্বলছে। বিপদ সংকেত, লাল, টকটকে লাল রং। শেষ হলো আজকের কাহিনী, চার্লস ডিকেন্সের লেখা গল্প দ্য সিগন্যাল ম্যান। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। এই ধরনের আরও গল্প শুনতে গেলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা এই ভিডিওটার স্ক্রিনে দেখাচ্ছে, ক্লিক করে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবে।